রোহিঙ্গাদের জন্য সহায়তা নিয়ে যাওয়ার সময়ে বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে রেড ক্রিসেন্টের ত্রাণবাহী ট্রাক উল্টে ৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত অন্তত ৬ জন। সকালে উপজেলার ছাগদালা সীমান্ত চৌকির কাছে দুর্ঘটনা ঘটে। রেডক্রস জানায় ট্রাকটি ছাগদালা সীমান্তের বড় শনখোলায় রোহিঙ্গাদের অস্থায়ী আশ্রয় শিবিরে ত্রাণ নিয়ে যাচ্ছিল। ত্রাণ কাজ পরিচালনার জন্য মালবাহী ট্রাকটিতে বেশ কয়েকজন শ্রমিক ছিলেন। পথে ছাগদালা সীমান্ত চৌকির কাছে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। তখন ট্রাকটি রাস্তা থেকে উল্টে পাশের খাদে পড়ে যায়। এতে ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই ৬ জন নিহত হন। পরে হাসপাতালে মারা যান আরও ৩ জন। এ ঘটনায় জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। নিহত প্রত্যেকের পরিবারকে ১০,০০০ এবং আহতদের ৫,০০০ টাকা দেওয়ার ঘোষণা দিয়েছে প্রশাসন। রাস্তাটা একটু ছোট, যাওয়ার সময় গাড়িটা পড়ে গেছে, তাই আমি কেবিনে বসেছিলাম, এখান থেকে লাভ দিয়েছি, এখানে ব্যথা হয়েছে আর আমার বুড়া মারা গেছে। রোজমাদের ঠ্যাং বলে আমিও করে দিয়ে আমি বাইরে আসছিলাম, আল্লাহ আরো বাঁচাই। গুরুতর আহত ৪ জনকে কক্সবাজার সদর হাসপাতালে রেফার করা হয়। বাকি ৯ জন এখানে আমাদের হাসপাতালে ভর্তি আছে। ভয় আর আতঙ্কে দিন কাটছে উখিয়ার বিভিন্ন শরণার্থী ক্যাম্পে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের। সন্ধ্যা হলেই সবার চোখে মুখে দেখা যায় চাপা আতঙ্ক। মিয়ানমার সেনাদের নির্যাতনে দেশত্যাগী মানুষগুলোর বেঁচে থাকাটাই এখন কষ্টের। টানা বৃষ্টি দুর্ভোগ বাড়িয়েছে আরও, ছড়িয়েছে ঠান্ডাজনিত রোগ ব্যাধিও। শাহরিয়ার সৈকতে তোলা ছবিতে বিস্তারিত জানাচ্ছেন রিয়াজ রায়হান। স্বপ্ন ভেসে গেছে নাফ নদীর জলে, মনের আবেগ আর চোখের জলে যেন স্মরণ করা বাবা মা, ছেলে আর মেয়েকে। মিয়ানমার সেনাদের নির্যাতনে সব হারিয়ে এই নারীর এখন ঠাঁই হয়েছে থ্যাংখালি ক্যাম্পে। এমন হাজারো মানুষের নীরব আর্তনাদে ভারী হয়ে ওঠে উখিয়ার আকাশ। তাই বুঝি ক্ষণে ক্ষণে বৃষ্টি হয়ে ঝরে স্বজনহারা আর নির্যাতিতদের অশ্রুগুলো। এ যেমন বালুখালী ক্যাম্পের কিশোর আলামিন। মিয়ানমার সেনাদের গুলিতে পঙ্গু হয়ে কোনো মতে জীবন নিয়ে পালিয়েছেন। একই অবস্থা ৭০ বছরের বৃদ্ধ সবেদ আলীর। তারও একটি পা ক্ষতবিক্ষত হয়েছে গুলিতে। হাত দিন বাদে মোরা তো নেলি দি বার ফোন বার করে রাইনে দিয়ে আড়াই খুব ঈদের দিন ফারাই দি। এবার আগত্তর দিকে শুনো হুনিয়ে দরিয়ান তাই বাদ আস্তে করি দৌড়ি গড়ফড়া দ্বারা দাঁড়িয়ে মাত্র গুলি মাঝে দূর। রাতে উখিয়ার ক্যাম্পগুলোতে গিয়ে দেখা যায় এ চিত্র। দিনের সব ব্যস্ততা যখন সাঙ্গ হয়, তখন এখানে রাত আসে রাজ্যের অমানিসা নিয়ে। রাতের নীরবতায় যেন ভেসে বেড়ায় অনিশ্চিত ভবিষ্যৎ আর ভয় আতঙ্কের সুর। টানা বৃষ্টিতে দুর্ভোগ বেড়েছে ক্যাম্পে আশ্রয় নেওয়া মানুষের। কাদা পানিতে একাকার রাস্তাগুলো। ঝুঁকি এড়াতে তাই সন্ধ্যার পর কেউ ক্যাম্প থেকে বেরোয় না খুব একটা। এটি অসহায় রোহিঙ্গাদের আরেক চিত্র। প্রাণ বাঁচাতে নিজ ভূমি থেকে পালিয়ে এসেছেন, কিন্তু এখনো নিশ্চিত হয়নি বাসস্থান। তাই পথেই যেন ঠিকানা এই মানুষগুলোর। খাবার জোটেনি ঠিকমতো, তাই তো মধ্যরাতেও ত্রাণের দেখা মিললেই ছুটে আসে এসব মানুষ। আগামীকাল থেকে শরণার্থীদের জন্য সেনাবাহিনী পুরোদমে ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম শুরু করবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বলেন, সরকারের সব বিভাগই সমন্বয়ের মাধ্যমে রোহিঙ্গাদের সেবা দেওয়ার চেষ্টা করছে। সকালে কুতুপালং শরণার্থী ক্যাম্পে ভারত থেকে আসা ত্রাণ বিতরণের সময় এসব কথা বলেন তিনি। এ সময় রোহিঙ্গারা যাতে আশেপাশে ছড়িয়ে না যায় সে বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান মন্ত্রী। রোহিঙ্গাদের নিয়ে যেন কেউ রাজনীতি করতে না পারে সেদিকে সরকার সতর্ক বলেও জানান ওবায়দুল কাদের। রোহিঙ্গার সংকটে বাংলাদেশের পাশে থাকায় ভারতকে ধন্যবাদ জানান সেতুমন্ত্রী। সমন্বয়ের একটা ঘাটতি ছিল, এই ঘাটতিটা আস্তে আস্তে কমে যাচ্ছে এবং ভালোভাবে সমন্বয় হবে। আগামীকাল পুরোদমের সেনাবাহিনী ত্রাণ তৎপরতায় অংশ নেবে। পুনর্বাসনে সরকারের সংশ্লিষ্ট সব সংস্থা সবাই এখানে যৌথভাবে
কাজ করবে। রোহিঙ্গাদের সহায়তায় এখন পর্যন্ত 250 মেট্রিক টন চাল ও 20 মেট্রিক টন গম বিদেশ থেকে এসেছে। আর সরকারের পক্ষ থেকে দেয়া হয়েছে 500 মেট্রিক টন চাল এবং 30 লাখ টাকা। দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। এ সময় 25 আগস্টের পর মিয়ানমার থেকে প্রায় 4,24,000 রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছেন বলে জানান মন্ত্রী। তবে এর মধ্যে মাত্র 5,557 জনের বায়োমেট্রিক নিবন্ধন করা হয়েছে। এছাড়া রোহিঙ্গাদের মধ্যে ত্রাণ বিতরণে কোনো সমন্বয়হীনতা নেই বলে দাবি করেন ত্রাণমন্ত্রী। ত্রাণ বিতরণ সুষ্ঠু করতে 4টি স্থান নির্ধারণ করা হয়েছে এবং বিক্ষিপ্তভাবে কেউ যাতে ত্রাণ বিতরণ না করে তার জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে। সকল আগতের নির্মাণাধীন ক্যাম্পে নিয়ে আসার আগ পর্যন্ত খাওয়ার ব্যবস্থা নিশ্চিত করতে 8টি স্থানে প্রতিদিন একবেলা রান্না করা খাবার সরবরাহের ব্যবস্থা করা হয়েছে। কক্সবাজারের কুতুপালংয়ে আছেন সহকর্মী ভাস্কর ভাদুরী, আমরা টেলিফোনে কথা বলছি তার সাথে। ভাস্কর, কক্সবাজারের আবহাওয়া আজকে কেমন দেখছেন? ত্রাণ বিতরণ এবং নিবন্ধন কার্যক্রম কেমন চলছে? লোপা, এর আগের সংবাদগুলোতে আমরা যেমনটি বলছিলাম যে আমরা অনেকটা সম্ভাবনায় ছিলাম যে হয়তো বা আজকের দিনে রৌদ্রোজ্জ্বল আবহাওয়া এবং তার ফলে শরণার্থীদের যে গত 2-3 দিনের দুর্ভোগ সেটা অনেকটাই কমে আসবে, কিন্তু কিছুক্ষণ আগে থেকে অর্থাৎ এখন থেকে 10 থেকে 15 মিনিট আগে থেকে সেই সম্ভাবনা কিন্তু অনেকটাই শঙ্কায় পরিণত হয়েছে। কারণ প্রচন্ড বৃষ্টি হচ্ছে শরণার্থী ক্যাম্প এবং তার আশেপাশের এলাকাগুলোতে, এবং যার ফলে যেখানে আমরা আবারও সন্দেহ করছি যে ত্রাণ বিতরণ কার্যক্রম বলেন অথবা তার পাশাপাশি নিবন্ধন কার্যক্রম বলেন সবকিছুতেই কিন্তু একটা বড় ধরনের আবার দুর্ভোগ নেমে আসবে। তার পাশাপাশি একটি বিষয় যে সকাল থেকে আমরা দেখলাম আমরা নিবন্ধন কার্যক্রম যখন পরিদর্শন করছিলাম এবং তার পাশাপাশি যে সকল ট্রানের গাড়িগুলো আসছিল তাতে কিন্তু বেশ আমরা গতি লক্ষ্য করছিলাম, কিন্তু যখনই প্রচন্ড বৃষ্টি শুরু হলো তার ফলে কিন্তু আমরা দেখলাম যে নিবন্ধন কার্যক্রমটি চলছিল সেখানে কিন্তু মানুষজনের অর্থাৎ শরণার্থীদের সংখ্যা কিন্তু অনেকটাই কমে গিয়েছে। তার পাশাপাশি ট্রানের যে সকল ট্রাকগুলো আসার কথা ছিল সেগুলো কিন্তু অত্যন্ত ধীর গতিতে কাজ করছে, এবং আপনি জানেন যে উখিয়া থেকে যে রাস্তাটি চলে গেছে কুতুপালং হয়ে অন্যান্য শহর থেকে ক্যাম্পগুলোর দিকে, সেখানে কিন্তু আমরা দীর্ঘ যানজটের চিত্র এই মুহূর্তে লক্ষ্য করছি। সে হিসেবে বলা যাচ্ছে যে যদি আজকে খুব দ্রুততম সময়ের মাঝে বৃষ্টির পরিমাণটি না কমে আসে তাহলে হয়তো তার শরণার্থীদের যে দুর্ভোগ সেই দুর্ভোগ আরো বেশি বাড়তে পারে। লোপা। ভাস্কর, ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। রোহিঙ্গাদের জন্য সব ধরনের সুষ্ঠু ব্যবস্থাপনা গড়ে তুলতে ব্যর্থ হয়েছে সরকার, এমন অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে দলের নয়াপল্টনে কার্যালয়ে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত ত্রাণ সংগ্রহ অনুষ্ঠানে এ অভিযোগ করেন তিনি। বলেন, সার্বিকভাবে অব্যবস্থাপনা থাকায় রোহিঙ্গা ক্যাম্পে দিন দিন সংকট বেড়েই চলেছে। মানবিকভাবে তারা বিপর্যয়ের মধ্যে রয়েছে। বলেন, রোহিঙ্গা সংকটের সমাধানে বিশ্ব জনমত দরকার, তাই আগে দেশেই জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। বিএনপি ঐক্যবদ্ধভাবে এই সংকটের সমাধান করতে চায় বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। কিন্তু এখন পর্যন্ত তারা কোনো প্রপার ম্যানেজমেন্ট তৈরি করতে পারেননি। এখনো লক্ষ লক্ষ মানুষ সেই বৃষ্টির মধ্যে তারা ভিজছে, কাদার মধ্যে ডুবে আছে, এবং তাদেরকে সুপেয় পানি বা তার খাদ্য ব্যবস্থার একটা সুষ্ঠু ব্যবস্থাপনা তারা গড়ে তুলতে পারেনি। নাগরিকত্ব ফিরে পাওয়া, তার অধিকার ফিরে পাওয়ার জন্যে আজকে বিশ্ব জনমত তৈরি করতে হবে, এবং সেই বিশ্ব জনমত তৈরি করতে হলে আজকে বাংলাদেশেই সবচেয়ে বড় প্রয়োজন একটা ঐক্য সৃষ্টি করা। অং সান সুচি যেমন অসাম্প্রদায়িক নীতি পরিহার করে গণহত্যা চালাচ্ছে, খালেদা জিয়াও তেমনি অসাম্প্রদায়িক নীতি পরিহার করে দেশের শান্তি বিনষ্ট করছে, এমন মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। দুপুরে প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন। অং সান সুচির পথ সংঘর্ষের পথ, ঠিক তেমনি বেগম খালেদা জিয়ার পথ সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের রাজনীতি, হিংসার রাজনীতি। বাংলাদেশে এবং অঞ্চলে শান্তি যদি প্রতিষ্ঠা করতে হয় তাহলে রোহিঙ্গাদের নিঃশর্তভাবে প্রত্যাবর্তন করতে হবে। দেশের ভিতরেও জঙ্গি সন্ত্রাস ও তার পৃষ্ঠপোষকদের সমূলে উচ্ছেদ করে দিতে হবে। অবিলম্বে রোহিঙ্গাদের উপর হত্যা নির্যাতন বন্ধ করতে মিয়ানমার সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ইসলামী শাসনতন্ত্র আন্দোলন। দুপুরে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে বিক্ষোভ সমাবেশে একথা বলেন বক্তারা। রোহিঙ্গাদের উপর নির্যাতন বন্ধ না হলে মিয়ানমারের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানিয়েছেন তারা। বলেন, রোহিঙ্গাদের ফিরিয়ে নিয়ে তাদের শান্তিপূর্ণভাবে বসবাসের ব্যবস্থা নেইপিদোকে করতে হবে। রোহিঙ্গা সংকট নিয়ে সুচির মিথ্যাচারের নিন্দা জানান তারা। রোহিঙ্গাদের দুর্দশার চিত্র বিশ্ববাসীর কাছে তুলে ধরায় সংবাদ মাধ্যমের ভূমিকার প্রশংসা করেন ইসলামী শাসনতন্ত্র আন্দোলন।
সমাবেশের পর 7 সদস্যের একটি প্রতিনিধি দল রোহিঙ্গাদের নির্যাতন বন্ধে ঢাকাস্থ জাতিসংঘের কার্যালয়ে স্মারকলিপি জমা দেন। এর আগে জাতিসংঘের কার্যালয়ে অভিমুখে পদযাত্রা করতে গেলে পুলিশ তাদের বাধা দেয়।